হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই যে প্রশ্নের উত্তর দুটো আলোচনা করছি, এটা তোমরা দেখবে 2022 সালের প্রশ্নপত্রের মডিউল 2-এর 10 নম্বরের প্রশ্ন দুটো। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নেবে। ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই ধারা লক্ষ্য করা যায়, তবে মাঝে মাঝে এর ছন্দপতন ঘটেছে। এই পরিবর্তনের ধারাকে নিম্নলিখিতভাবে পর্যালোচনা করা যেতে পারে। এখানে নিম্নলিখিতভাবে পর্যালোচনা করা যেতে পারে, এখানে পর্যায়ে আলোচনা করা যায় এরম লিখবে না, এখানে এই ধারাকে নিম্নলিখিতভাবে পর্যালোচনা করা যেতে পারে, এইভাবে লিখবে এখানটা। তারপর আলোচনাটা দেখো, 1971 সালের ডিসেম্বর মাসে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় পূর্ব পাকিস্তানের বন্ধন থেকে ছিন্ন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র জন্ম নিল। 1972 সালে বাংলাদেশের শাসক প্রধান হিসাবে দায়িত্ব নেন মুজিবুর রহমান। ওই বছর মার্চ মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তি ও মৈত্রীর চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। বাংলাদেশে উগ্র জাতীয়তাবাদের জন্ম হয়। বাংলাদেশের একদল মানুষ ভাবতে শুরু করলো যে মুজিবুর রহমান বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। সেই সঙ্গে বাংলাদেশের আর্থিক অবস্থা শোচনীয় হলে ভারত বিদ্বেষী মনোভাব বৃদ্ধি পায়। এই মনোভাবের প্রেক্ষাপটে 1975 সালে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটে। মুজিবুর রহমান নিহত হয়। সামরিক শাসক জিয়াউর রহমান শাসন ক্ষমতা দখল করে। ফলে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তারপরে কি বলা হচ্ছে, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই দলের নেত্রী মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর ধীরে ধীরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করে। 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। 1999 সালে ফেব্রুয়ারি মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে কলকাতা ও ঢাকার মধ্যে বাস চলাচল শুরু করার জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়। 2000 সালের জুলাই মাসে আরেকটি চুক্তির ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ পরিষেবা শুরু হয়। শুধু যোগাযোগের ক্ষেত্রে নয়, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। এই সময়ে সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত বাংলাদেশে বহু দ্রব্যের ওপর শুল্ক মাসুল কমিয়ে দেয়। 2001 সালে শেখ হাসিনার দল পরাজিত হয়। বিরোধী দলের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়। ইসলামী মৌলবাদী শক্তি তথা ভারত বিদ্বেষী শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই অশুভ শক্তিকে সরকার দমন করতে ব্যর্থ হয়। ফলে উভয় দেশের সম্পর্কের অবনতি ঘটে। 2007 সালে বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। এই সময় উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটতে থাকে। 2004 সালে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে। শেখ হাসিনার উগ্র জঙ্গি গোষ্ঠীর নেতা অরবিন্দ রাজখোয়াকে ভারত সরকারের হাতে তুলে দেয়। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের ছিটমহল চুক্তি হয়। 2014 সালের 6 জুন দুই দেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহলগুলি বাংলাদেশের অঞ্চল হিসাবে এবং ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহলগুলি ভারতের অংশ হিসাবে অন্তর্ভুক্ত হয়। এর ফলে উভয় দেশের মধ্যে দীর্ঘকালীন সমস্যার শান্তিপূর্ণ সমাধান হলো। এবারে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকট,
সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃত করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে এবারে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো 91912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, বা তোমরা যারা পরের সেমিস্টার থেকে অ্যাডমিশান নিতে চাইছো অনলাইন কোচিং ক্লাসে তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা তাহলে তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, 2000 সাল থেকে জাতিসংঘের সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সামাজিক অগ্রগতি প্রচার এবং মানবাধিকার নিশ্চিত করার জন্য নিবেদিত একটি বৈশ্বিক সংস্থা হিসাবে ইউএনও সংঘাতপূর্ণ অঞ্চলে দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা, মানবিক জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনকে মোকাবিলা করার লক্ষ্যে অসংখ্য উদ্যোগ চালু করেছে। এই প্রবন্ধে এই সংকট মোকাবিলায় মানবাধিকারের সুউন্নত রাখতে ইউএনও কর্তৃক গৃহীত কিছু মূল উদ্যোগের রূপরেখা দেওয়া হয়েছে। এবার মূল আলোচনা, ভূমিকার পরে মূল আলোচনা, এইভাবে নোটসটা তোমরা সাজালে নম্বরটাও তোমাদের ভালো আসবে। দেখো, ইউএনওর উল্লেখযোগ্য উদ্যোগগুলির মধ্যে একটি হলো 2006 সালে মানবাধিকার কাউন্সিলের প্রতিষ্ঠা। মানবাধিকার বিষয়ে প্রাক্তন কমিশনকে প্রতিস্থাপন করা। কাউন্সিল তার সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করেছে, যা সমস্ত সদস্য রাষ্ট্রের মানবাধিকার রেকর্ড মূল্যায়ন করবে এবং এর বিশেষ পদ্ধতি যার মধ্যে রয়েছে ফ্যাক্ট ফাউন্ডিং মিশন এবং নির্দিষ্ট দেশ বা সমস্যাগুলির পর্যবেক্ষণকারী স্বাধীন বিশেষজ্ঞ। সিরিয়ার গৃহযুদ্ধের প্রতিক্রিয়ায় ইউএনও সিরিয়ার জন্য একজন বিশেষ দূত নিয়োগ এবং গুরুতর অপরাধের তদন্ত ও বিচারের সহায়তার জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ ও স্বাধীন ব্যবস্থা গঠন সহ অসংখ্য প্রচেষ্টা শুরু করেছে। এই উদ্যোগগুলির লক্ষ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং শান্তি প্রক্রিয়াকে সমর্থন করা। তারপরে বলা হচ্ছে দেখো, ইয়েমেনের মানবিক সংকট। ইয়েমেন হচ্ছে একটা দেশের নাম, অর্থাৎ একটা রাষ্ট্রের নাম। ইয়েমেনের মানবিক সংকট মোকাবিলায় ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স, এটা একটা সংস্থা। অ্যাফেয়ার্স এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর মতো সংস্থাগুলির মাধ্যমে ইউএনও সংঘাতজনিত দুর্ভিক্ষ এবং রোগে ভুগছেন এমন লক্ষ লক্ষ ইয়েমেনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। উপরন্তু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইয়েমেনের ওপর বিশিষ্ট আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিশেষজ্ঞদের একটি গ্রুপ প্রতিষ্ঠা করেছে, যাতে সংঘাতের সমস্ত পক্ষের দ্বারা সংঘটি লঙ্ঘন এবং অপব্যবহারের তদন্ত করা হয়। তারপরে বলেছে দেখো, আফ্রিকায় ইউএনও সুদান এবং দক্ষিণ সুদানের মতো দেশগুলিতে সংঘাতের প্রভাব প্রশমনে সক্রিয়ভাবে জড়িত। দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশন বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিরীক্ষণ এবং শান্তি চুক্তি বাস্তবায়নের সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এইভাবে হাইব্রিড আফ্রিকান ইউনাইটেড নেশন মিশন ইন দারফুর এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তার সুবিধার্থে মোতায়েন করা হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, জাতিসংঘের মিয়ানমার মানে এটা মায়ানমার বলতে পারো, মায়ানমারের
রোহিঙ্গা সংকটের দিকেও প্রসারিত, যেখানে জাতিসংঘ জাতিগত নির্মূলের নিন্দা করেছে এবং জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাউন্ডিং মিশন প্রতিষ্ঠা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের চলমান প্রচেষ্টা এই সংকটের মোকাবিলায় ইউএনওর প্রতিশ্রুতি তুলে ধরে। তারপর উপসংহারে লিখবে 2000 সাল থেকে আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের প্রচেষ্টা বহুমুখী এবং ব্যাপক। তার বিভিন্ন কাউন্সিল, মিশন এবং বিশেষায়িত সংস্থার মাধ্যমে ইউএনও দুর্বল জনগোষ্ঠীকে রক্ষা করতে, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে এবং মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ করেছে। যদিও চ্যালেঞ্জগুলি অব্যাহত রয়েছে, ইউএনওর উদ্যোগগুলি মানবাধিকার সুউন্নত রাখতে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। এই ছিল তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।